ম্যাম আজকে কি তাহলে সাজেশন দিচ্ছেন? সাজেশন তো না, রিভিউ ক্লাস। আচ্ছা বলো। লেকচার 1 থেকে স্পেসিফিক কোনো টপিকে যদি প্রবলেম থাকে বা এরকম যদি কোনো টপিক থাকে যে আগে আমি ক্লাস করি নাই বা বুঝতে পারছি না এরকম কিছু? ম্যাম ক্লাসটা করা হয়নি একদম ফার্স্ট ক্লাসটা। আচ্ছা, আমি মোটামুটি একটু রিভিউ দিয়ে দিই। প্রথমত হচ্ছে গ্রাফ বলতে আমরা কি বুঝি? গ্রাফ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার যেখানে আমাদের সেট অফ ভার্টিসেস থাকবে, মানে কিছু নোড থাকবে এবং সেট অফ এজ থাকবে, অর্থাৎ লাইন থাকবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে গ্রাফকে আমরা ইন জেনারেল জি দিয়ে ডিনোট করছি। কি হয়েছে? জয়েন করছি কেন? গ্রাফকে আমরা ইন জেনারেল জি দিয়ে ডিনোট করছি এবং সবসময় খেয়াল রাখতে হবে প্রথম প্যারামিটারে থাকবে ভার্টেক্স, সেকেন্ড প্যারামিটারে থাকবে এজ। এইটুকু জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন ধরো আমরা এখানে একটা সিম্পল গ্রাফের এক্সাম্পল দিয়েছি। এই ধরনের গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? 4, 3। তার রিজন হচ্ছে এখানে ভার্টেক্স আছে ৪ টা, এজ আছে ৩ টা। আরেকটা কথা আমরা বলেছিলাম ভার্টেক্স বলতে পারি, নোড বলতে পারি, পয়েন্টও বলতে পারি, একই কথা। সিমিলারলি এজ কে আমরা এজ বলি, লাইন বলি অথবা আর্ক বলি, একই কথা। তো এটা হচ্ছে গ্রাফের একদম সিম্পল ডেফিনিশন। এরপরে আমরা গ্রাফের বেশ কিছু ক্লাসিফিকেশন দেখেছিলাম। একদম শুরুতে ছিল আনডিরেক্টেড গ্রাফ। তার মানে খুব যে গ্রাফে আমাদের কোনো ডিরেকশন দেওয়া থাকবে না সেটাকে আমরা বলছি আনডিরেক্টেড গ্রাফ। অর্থাৎ A এর সাথে যদি B কানেক্টেড হয় দ্যাট মিনস B ভার্টেক্স এর সাথেও A ভার্টেক্স কানেক্টেড। তো আমরা ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে যে Facebook এ ধরো ২ জন ফ্রেন্ড আছে অ্যালিস এবং বব। অ্যালিস ববকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। হ্যাঁ, সেন্ড করেছে সেটা ঠিক আছে। যেই মুহূর্তে বব হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তখন কিন্তু আমাকে বলতে হবে যে অ্যালিসের ফ্রেন্ড বব, সিমিলারলি এটা বলতে হবে ববের ফ্রেন্ড অ্যালিস। ২ পক্ষ থেকে কিন্তু ফ্রেন্ডশিপ যে রিলেশনশিপটা তৈরি হয়েছে সেটা ২ পক্ষ থেকেই হয়েছে। অর্থাৎ এটা স্পেসিফিক কোনো ডিরেকশন থেকে আমি বলতে পারব না যে এলিস থেকে বব বা বব থেকে এলিস। ডিরেকশনটা হয়ে গেছে এখন ২ সাইডে। তো এই ধরনের গ্রাফকে আমরা বলেছি আনডিরেক্টেড গ্রাফ যেখানে কোনো স্পেসিফিক ডিরেকশন দেওয়া থাকবে না। তারপরে এটার সাথে মিল রেখে ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ তার মানে যেই গ্রাফে কোনো একটা ডিরেকশন দেওয়া থাকবে। কোনো একটা স্পেসিফিক দিকে A থেকে B তে যাচ্ছে বা B থেকে A তে যাচ্ছে, এরকম কোনো ডিরেকশন যদি দেওয়া থাকে তখন আমরা সেটাকে বলি ডিরেক্টেড গ্রাফ। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি। তো পরীক্ষায় এরকম আসতে পারে যে তোমাকে হয়তো স্পেসিফাই করে এরকম কিছু সিনারিও দিয়ে দিল, বলল যে এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করো। তো যেমন এখানে আরকি এরকম আছে। আমরা আসলে এখানে কি করছি? হোম থেকে স্টোরে যাচ্ছি। তারপর স্টোর থেকে পার্কে যাচ্ছি। স্টোর থেকে আবার স্কুলে যাচ্ছি। দেন পার্ক থেকে হোমে যাচ্ছি। স্কুল থেকে হোমে যাচ্ছি। তো এই যে ডিরেকশন গুলো দিলাম, দেখলাম যে সবগুলোই হচ্ছে ওয়ান ডিরেকশনাল মানে ওয়ান ওয়ে ডিরেকশনাল। যেমন হোম থেকে হয়তো শুধুমাত্র স্টোরে যাওয়া যাচ্ছে বা স্টোর থেকে পার্কে যাওয়া যাচ্ছে। পার্ক থেকে কিন্তু স্টোরে যাওয়া যায় না। তো এই ধরনের গ্রাফকে আমরা বলছি ডিরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ। হ্যাঁ, এখন কখনো, কখনো এরকম হতে পারে যে হোম থেকেও পার্কে যাওয়া যায়, পার্ক থেকেও হোমে যাওয়া যায়। ঠিক আছে? কিন্তু অন্য ডিরেকশন গুলো আবার হচ্ছে ওয়ান ওয়ে। তখনও আমরা এটাকে ডিরেক্টেড গ্রাফ বলতে পারবো। কিন্তু যদি বিষয়টা হয় এরকম যে সবগুলো ডিরেকশনই বাইডিরেকশনাল, তখন আসলে সেটাকে আর আলাদাভাবে ডিরেক্টেড গ্রাফ বলার কোনো প্রয়োজন নেই। কারণ আল্টিমেটলি সেটা হয়ে যায় আনডিরেক্টেড গ্রাফ। তার মানে বিষয়টা কিরকম? হোমের সাথে স্টোর কানেক্টেড, আবার স্টোরের সাথে হোম কানেক্টেড। পার্কের সাথে স্টোর কানেক্টেড, আবার স্টোরের সাথে পার্ক কানেক্টেড। তার মানে ঘুরে ফিরে গিয়ে সেই আনডিরেক্টেড গ্রাফের কনসেপ্ট চলে আসবে। যদি সবগুলো এজই এরকম বাইডিরেকশনাল হয়। আদারওয়াইজ আমরা ওটাকে ডিরেক্টেড গ্রাফ বলব। আচ্ছা, এরপরে আমাদের ছিল ওয়েটেড গ্রাফ। এই যে আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে কথা বলছিলাম, এই গ্রাফে কিন্তু আমরা কোনো ওয়েট অ্যাসাইন করিনি। ফর এক্সাম্পল এখানে বলেছি হোম থেকে পার্কে যাওয়া যায় বা পার্ক থেকে স্টোরে যাওয়া যায়। এখানে কোনো ওয়েট ছিল না। কিন্তু আমি যদি এখানে একটা ওয়েট অ্যাসাইন করি যে হোম থেকে পার্কে যেতে ট্রান্সপোর্টেশন কস্ট হয় সাপোজ ৳২০ বা ওখানে যেতে খরচ হয় ৳১০০ বা এখানে যেতে সময় লাগছে ২০ মিনিট, ওখানে ৫ মিনিট বা এখান থেকে দূরত্ব ডিসট্যান্স হচ্ছে এত কিলোমিটার।
এই যে বিভিন্ন রকম ওয়েট অ্যাসাইন করছে, এই ধরনের গ্রাফকে বলা হয় ওয়েটেড গ্রাফ। আর যদি ওয়েট অ্যাসাইন করা না হয়, তখন আমরা বাই ডিফল্ট ধরে নেই যে প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে 1, অর্থাৎ সবাইকে ইকুয়াল ওয়েট ধরে নেওয়া হয়। এই হচ্ছে ওয়েটেড গ্রাফ। তারপরে ছিল রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফের কনসেপ্টটা হচ্ছে কোনো একটা গ্রাফে যদি প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি ইকুয়াল হয়। আচ্ছা, তোমরা সাউথ ইস্টের ইমেইল আইডি দিয়ে জয়েন করো না কেন? তাহলে তো এই প্রবলেমটা হয় না। বারবার রিকোয়েস্ট দিতে হয় না। অটো জয়েন হয়ে যাবে। আচ্ছা, রেগুলার গ্রাফ বলতে আমরা কি বোঝাচ্ছি? যেই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি সেইম। এখন আবার কোয়েশ্চেন হচ্ছে ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? ডিগ্রি মিনস এই যে দেখো এখানে লিখে দিয়েছি ইচ নোড হ্যাজ দ্য সেম নাম্বার অফ এজেস, অর্থাৎ প্রত্যেকটা নোডের সমসংখ্যক এজ দিয়ে কানেক্টেড থাকবে। যেমন ধরো এ ভার্টেক্স কানেক্টেড আছে এ একটা এজ, এখানে আরেকটা এজ, দুইটা এজ দিয়ে। তার মানে এ ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2। একইভাবে বি ভার্টেক্স কানেক্টেড একটা এজ, এখানে আরেকটা এজ, অর্থাৎ বি ভার্টেক্সের ডিগ্রিও 2। সি ভার্টেক্সও দুইটা এজ দিয়ে কানেক্টেড, অর্থাৎ সি এর ডিগ্রি 2। একইভাবে ডি ভার্টেক্সও দুইটা এজ দিয়ে কানেক্টেড, অর্থাৎ ডি এর ডিগ্রিও 2। এরকম ভাবে কোনো একটা গ্রাফের যদি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি সমান হয়, তখন আমরা সেটাকে বলছি রেগুলার গ্রাফ। যেহেতু এখানে সবার ডিগ্রি সমান 2, তার মানে এটা হচ্ছে আমাদের রেগুলার গ্রাফ। এরপরে কি ছিল? এরপরে ছিল কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের ডেফিনিশনটা হচ্ছে এরকম যে কোনো একটা গ্রাফ যদি দেখা যায় যে একটা ভার্টেক্স ওই গ্রাফের বাকি সকল ভার্টেক্সের সাথে কানেক্টেড। একইভাবে ওই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সে যদি একই কন্ডিশন ফুলফিল করে, অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্স অন্য সকল ভার্টেক্সের সাথে যদি কানেক্টেড হয়, তখন আমরা সেটাকে বলি কমপ্লিট গ্রাফ। ফর এক্সাম্পল এখানে দেখো এটা একটা K2 গ্রাফ। আচ্ছা, K2 এখানে K1 দিয়ে বোঝাচ্ছে ওই গ্রাফে ভার্টেক্স সংখ্যা একটা, K2 মিনস ভার্টেক্স সংখ্যা 2টা, K3 মিনস গ্রাফে ভার্টেক্স থাকবে 3টা। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড হবে। K2 হলে কি হচ্ছে? গ্রাফে ভার্টেক্স আছে 2টা। 2টা ভার্টেক্সের মধ্যে কানেকশন থাকবে কিভাবে? একটা স্ট্রেট লাইন দিয়ে। আমি যদি এটাকে বলি A, এটাকে বলি B, তার মানে কি হবে বিষয়টা? A এর সাথে B কানেক্টেড, একইভাবে B এর সাথে A কানেক্টেড। তার মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। একইভাবে এই গ্রাফটা যদি দেখো, এটাকে আমরা বলছি K3, অর্থাৎ এখানে ভার্টেক্স আছে 3টা। এখন এই ভার্টেক্সকে যদি আমি কমপ্লিট গ্রাফ হিসেবে কনসিডার করি, তার মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড। A এর সাথে B এবং C দুজন কানেক্টেড, B এর সাথে AC দুজন কানেক্টেড, C এর সাথে AB দুজনই কানেক্টেড। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফকে বাই ডিফল্ট ডিনোট করা হয় KP দিয়ে। এখানে P ইন্ডিকেট করে নাম্বার অফ ভার্টিসেস, যেরকম আমরা দেখলাম K1, K2, K3 এরকম। এরপরে আছে নাম্বার অফ এজ। কোন একটা গ্রাফে কমপ্লিট গ্রাফে যদি ফাইন্ড আউট করতে বলে যে নাম্বার অফ এজ কত, সেটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে PC2। PC2, ঠিক আছে? এখন এই সি দিয়ে পি তো আমরা জানি নাম্বার অফ ভার্টেক্স ইন্ডিকেট করছে, সি ইন্ডিকেট করছে কম্বিনেশন, আর 2 হচ্ছে ফর্মুলা। তো আমরা ছোটবেলায় এরকম একটা ফর্মুলা পড়ে আসছি NCR কম্বিনেশনের জন্য। তো ফর্মুলাটা কিরকম ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এই ফর্মুলা ইউজ করে আমরা আসলে যেকোনো কমপ্লিট গ্রাফের নাম্বার অফ এজ ফাইন্ড আউট করতে পারি। ধরো তোমাকে আমি বললাম K3 এরটাই ট্রাই করতে। K3 এর ক্ষেত্রে আসলে কি হবে? এখানে ফর্মুলা বসাও, NCR এর সাথে এটা মিলাও। n মানে কত? P, C to C কম্বিনেশন বোঝাচ্ছে, আর R এর জায়গায় বাই ডিফল্ট বসছে 2। তাহলে আমি ফর্মুলায় কি লিখব? আমি লিখব P ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস R, দ্যাট মিনস P মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখন P এর ভ্যালু কত? K3 গ্রাফের জন্য P এর ভ্যালু হচ্ছে 3, কারণ নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 3। তাহলে আমরা যদি এখানে ফর্মুলায় বসাই, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত? 3 মাইনাস 2, দ্যাট মিনস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে কত থাকবে? নিচে উপরে হবে 6, নিচে হবে 2, আল্টিমেটলি ভাগ করলে আমরা পাবো 3। খেয়াল করে দেখো এখানে এজ আছে 1টা, 2টা, 3টা, 3টা। এটাই বলা হয়েছে যে, যেকোনো কমপ্লিট গ্রাফের নাম্বার অফ এজ যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাকে এই ফর্মুলাটা এপ্লাই করতে হবে। PC2। আর একটা কথা বলা হয়েছে যে কমপ্লিট গ্রাফ KP হচ্ছে এক ধরনের রেগুলার গ্রাফ, যে ক্ষেত্রে যার ডিগ্রি থাকবে সবসময় P-1। তো খেয়াল করে দেখো আমাদের এখানে যতগুলো কমপ্লিট গ্রাফ আছে K2 বা K3, এটা নিয়ে যদি দেখো, এখানে
রেগুলার গ্রাফ বলতে আমরা কি বুঝি? যেই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি সমান। এটাকে যদি বলি আমি A, এটাকে যদি বলি B, A ভার্টেক্সের ডিগ্রি কত? ১ যেহেতু সে একটা লাইন বা একটা এজ দিয়ে কানেক্টেড। একইভাবে B ভার্টেক্সের ডিগ্রি কত? B ও তো একটা লাইন দিয়েই কানেক্টেড। তার মানে B এর ডিগ্রিও ১ অর্থাৎ এটা একটা রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ সেটা ঠিক আছে কিন্তু ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 1। ডিগ্রি হচ্ছে 1 খেয়াল করো। এখানে আমরা কাজ করছি K2 এর জন্য। দ্যাট মিনস P এর ভ্যালু হচ্ছে 2। 2 মাইনাস 1 অর্থাৎ 1 ডিগ্রি হচ্ছে 1 এই যে ফর্মুলায় আমরা বসালাম। আবার একইভাবে দেখো K3 এর জন্য কাজ করলে K3 এর ক্ষেত্রে প্রত্যেকের ডিগ্রি হচ্ছে 2। এই যে A ভার্টেক্স ধরো এটা ওর ডিগ্রি 2, B ভার্টেক্স ধরো এটা ওর ডিগ্রি 2, C ভার্টেক্স ধরো এটা ওর ডিগ্রি 2। তার মানে প্রত্যেকের ডিগ্রি 2। 2 আসলে আ ওর ক্ষেত্রে P কত ছিল? P ছিল 3 তার মানে 3 - 1 2। অর্থাৎ আমরা যেই গ্রাফের জন্য কাজ করছি অর্থাৎ কম হবে। এটুকু বুঝতে পেরেছ? ম্যাম ফর্মুলার যে ওই যে ৮ টা ছিল না ম্যাম, আর এর ভ্যালু কি অলওয়েজ 2 ই হবে? মানে অলওয়েজ 2 হবে। হ্যাঁ, ওটা অলওয়েজ 2 তোমার শুধু P টা চেঞ্জ হবে। জি ম্যাম জাস্ট করে পিটা মানে পিটা ম্যাম যে ইসের উপর ডিপেন্ড করে না? নাম্বার অফ ভার্টেক্স। তোমাকে যদি বলে K3 তাহলে P এর ভ্যালু 3, যদি বলে K6 তাহলে P এর ভ্যালু 6। তাহলে ম্যাম P-1 কখন করব? এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডিগ্রি তোমাকে হয়তোবা একটা জিনিস ভেরিফাই করতে বলবে যে এই কথাটা এগ্রি করছো কিনা, জাস্টিফিকেশন দাও এরকম কিছু। P-1 আমরা করছি না। আমরা জাস্ট গ্রাফটার সাথে মিলিয়ে দেখাচ্ছি যেটা P-1 ই অলওয়েজ হয়। হ্যাঁ, যেমন হ্যাঁ। ধরো এই গ্রাফটা কত? এটা কত? K3 তার মানে এখানে P এর ভ্যালু কত? ম্যাম K3 ম্যাম? P এর ভ্যালু হচ্ছে 3। এখন কথা হচ্ছে আমরা এই স্টেটমেন্টে বলেছি যে এই K3 অর্থাৎ এই যে কমপ্লিট গ্রাফ K3 ও একটা রেগুলার গ্রাফ এবং এই রেগুলার গ্রাফের ডিগ্রি হবে ওর ভার্টেক্স থেকে ১ কম। এই কথাটা আমরা এগ্রি করছি কিনা? প্রথম কথা ও কি রেগুলার গ্রাফ? হ্যাঁ। কারণ জি, এই ভার্টেক্সের ডিগ্রি 2, এই ভার্টেক্সের ডিগ্রি 2, এই ভার্টেক্সেরও ডিগ্রি 2। জি। তার মানে প্রত্যেকের ডিগ্রি যেহেতু সমান তার মানে ও একটা রেগুলার গ্রাফ। এটা হচ্ছে ১ম পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে রেগুলার গ্রাফ ঠিক আছে, ডিগ্রি সমান সেটা বুঝলাম। ডিগ্রিটা কত? ডিগ্রিটা বলা হয়েছে P থেকে ১ কম। P কত ছিল? ৩। ৩ থেকে ১ কম মানে ২। খেয়াল করে দেখো এখানে প্রত্যেকের ডিগ্রি ২। হ্যাঁ, ঠিক আছে? জি এটাই বলা হয়েছে। ক্লিয়ার। আচ্ছা, এখন আচ্ছা জয়েন রিকোয়েস্ট দিয়ে সাথে, সাথেই চলে যায়। অ্যাকসেপ্ট ও করার সময় দেয় না। কি অবস্থা এদের? নাল গ্রাফ। নাল গ্রাফের বিষয়টা কি? যে কোনো একটা গ্রাফ যেখানে এজ সেটটা এম্পটি তাকে আমরা বলি নাল গ্রাফ। ঠিক আছে? তাহলে এজ সেট এম্পটি যেমন ধরো এখানে আমরা একটা গ্রাফ এঁকেছি। এখানে শুধু ২ টা ভার্টেক্স দেওয়া। তাদের মধ্যে কোনো কানেকশন নেই। এটা একদমই ব্যতিক্রমধর্মী গ্রাফ। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আর কিছুই না। তারপর ধরো এখানে একটা গ্রাফ এঁকেছি। এখানে কোনো এজ নেই। কিন্তু ভার্টেক্স আছে ৩ টা। তার মানে মিনিমাম আমার ২ টা ভার্টেক্স থাকতে হবে। অর্থাৎ যেখানে একটা এজ দেওয়া পসিবল ছিল বাট আমরা দিচ্ছি না কারণ এটা নাল গ্রাফ। তো মিনিমাম ভার্টেক্স হচ্ছে ২ টা। এরপরে যত বেশি থাকতে পারে কিন্তু কখনোই এজ সেটে কিছুই থাকবে না। তো নাল গ্রাফকেও বলা হয় এক ধরনের রেগুলার গ্রাফ। তার কারণ কি? কারণ অলওয়েজ এখানে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি 0। কারণ ডিগ্রি সমান হলে আমরা তাকে বলি নাল গ্রাফ। সরি ডিগ্রি সমান হলে তাকে আমরা বলি রেগুলার গ্রাফ। যেহেতু এখানে সবার ডিগ্রি 0 অর্থাৎ সবার ডিগ্রি সেম তাই নাল গ্রাফকে আমরা বলতে পারি রেগুলার গ্রাফ। আরেকটা বিষয় হচ্ছে নাল গ্রাফকে কোথাও, কোথাও লেখা হয় টোটালি ডিসকানেক্টেড গ্রাফ। এবার আসো বাইপার্টেড গ্রাফ। বাইপার্টেড গ্রাফের কনসেপ্টটা হচ্ছে এরকম যে প্রথমত যে ভার্টেক্স গুলো থাকবে আমাদের কাছে ২ টা ডিসজয়েন্ট সেট থাকবে। ধরো সেট A এবং সেট B। সেট A তে কিছু এলিমেন্ট আছে, সেট B তে কিছু এলিমেন্ট আছে। যদি A সেটের প্রত্যেকটা এলিমেন্ট B সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড হয়, সেটা একজনের সাথে কানেক্ট হতে পারে, একাধিক হতে পারে, প্রত্যেকের সাথে হতে পারে। কিন্তু কখনোই নিজের সেটের এলিমেন্টের মধ্যে কানেক্টেড হবে না। অর্থাৎ A সেটে যে এলিমেন্ট গুলো আছে তারা কেউ নিজেদের মধ্যে কানেক্টেড হবে না। B সেটে যে এলিমেন্ট গুলো আছে তারাও কেউ নিজেদের মধ্যে কানেক্টেড হবে না। কিন্তু এক সেটের এলিমেন্ট অন্য সেটের এলিমেন্টের সাথে অবশ্যই কানেক্ট হবে। সেটা একজনের সাথে হতে পারে, একাধিকের সাথে হতে পারে, সবার সাথে হতে পারে। এই কনসেপ্টটাকে বলা হয় বাইপার্টেড গ্রাফ। যেমন এখানে দেখো, এখানে ধরো A সেট এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের লিস্ট, এটা ধরো B সেট এটা হচ্ছে কোর্সের লিস্ট। তো কি করছে স্টুডেন্ট এলিস নামে একজন স্টুডেন্ট ২ টা কোর্সে এনরোল করেছে, ম্যাথ এবং হিস্টোরি। বব নামের একজন স্টুডেন্ট শুধু সায়েন্স এনরোল করেছে।
ক্যারল আবার ২ টাতে এনরোল করেছে, ডেভিড ১ টাতে করেছে। কেউ হয়তোবা ৩ টাতেও এনরোল করতে পারে। যেটাই হোক না কেন তার মানে সেট এর এলিমেন্ট গুলো সেট বি এর সাথে কানেক্টেড। আবার যদি তুমি সেট বি এর পার্সপেক্টিভ থেকে দেখো তাহলে দেখবা তারা আবার সেট এ এর সাথে কানেক্টেড। তো এটাকে বলা হচ্ছে বাইপার্টেড গ্রাফ। কিন্তু কেউই কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড না। এই জিনিসটাকে একটু মডিফাই করে বলা হয় কমপ্লিট বাইপার্টেড গ্রাফ যদি এরকম হয় যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের সকল এলিমেন্টের সাথে কানেক্টেড। একইভাবে বি সেটের প্রতিটা এলিমেন্ট এ সেটের সকলের সাথে কানেক্টেড। তখনই সেটাকে আমরা বলি কমপ্লিট বাইপার্টেড গ্রাফ। যেমন ধরো এখানে এটা একটা সেট, এটাকে আমরা ধরছি এ সেট, এটা একটা সেট যেটাকে আমরা ধরছি বি সেট। এখন এ সেটে যে ২ টা এলিমেন্ট আছে, এলিমেন্ট 1 এখানে ৩ জনের সাথে কানেক্টেড, এলিমেন্ট 2 ৩ জনের সাথে কানেক্টেড। আবার যদি তুমি বি এর পার্সপেক্টিভ থেকে দেখো, এলিমেন্ট 1 এখানে ২ জনের সাথে কানেক্টেড, এলিমেন্ট 2 অপর সেটের ২ জনের সাথে কানেক্টেড, এলিমেন্ট 3 অপর সেটের ২ জনের সাথে কানেক্টেড। সো এটাকে বলা হচ্ছে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ এবং এটা ম্যান্ডেটরি যে প্রত্যেকের সাথেই কানেক্টেড হতে হবে। এটাকেই বলা হয় কমপ্লিট বাইপার্টেড গ্রাফ এবং এটাকে ডিনোট করা হয় কে, এম, কমা, এন এই সিম্বল দিয়ে। ঠিক আছে? এখানে এম ইন্ডিকেট করে প্রথম সেটের ভার্টেক্স সংখ্যা, এন ইন্ডিকেট করে দ্বিতীয় সেটের ভার্টেক্স সংখ্যা। আরেকটা বিষয় হচ্ছে আ যদি বলে যে একটা কমপ্লিট বাইপার্টেড গ্রাফের নাম্বার অফ নোড কত, টোটাল নাম্বার অফ নোড কত বা টোটাল নাম্বার অফ এজ কত? টোটাল নাম্বার অফ ভার্টেক্স সবসময় হচ্ছে এই m প্লাস n, খুব স্বাভাবিক। m হচ্ছে প্রথম সেটের ভার্টেক্স সংখ্যা, n হচ্ছে দ্বিতীয় সেটের ভার্টেক্স সংখ্যা। তাহলে ২ টা যোগ করলেই টোটাল ভার্টেক্স সংখ্যা বের হয়ে আসবে। আর এজ সংখ্যা আমরা কনসিডার করি হচ্ছে m মাল্টিপ্লিকেশন n। তো এটার কারণ কি? কারণ m কিন্তু যতগুলোই m আছে প্রত্যেকটা n এর সাথে কানেক্টেড। আবার যতগুলো n আছে প্রত্যেকটা m এর সাথে কানেক্টেড। এই কারণে আমরা এখানে বলছি m ইনটু n। ফর এক্সাম্পল এখানে m সেটে এলিমেন্ট আছে ২ জন, n সেটে এলিমেন্ট আছে ৩ জন। তাহলে এই ২ জন প্রত্যেকে ৩ জনের সাথে কানেক্টেড, আবার এই ৩ জনের প্রত্যেকে ২ জনের সাথে কানেক্টেড। কিন্তু এজ তো এক্সট্রা হবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি এক সাইড থেকে কনসিডার করলে আসলে জিনিসটা বোঝা যায়। ২ সাইড থেকে কনসিডার করার কোনো দরকার নাই। যেমন ধরো এটা x1, এটা x2, এটা y1, এটা y2, এটা হচ্ছে y3। তাহলে x1, y1, y2, y3 ৩ জনের সাথে কানেক্টেড। তার মানে এখানে ৩ টা এজ। x2 ও y1, y2, y3 ৩ জনের সাথে কানেক্টেড। তার মানে আরো ৩ টা এজ, ৬ টা এজ। তার মানে আল্টিমেটলি জিনিসটা আসছে কিভাবে? 2 ইনটু 3 অর্থাৎ m ইনটু n এই রুলস এপ্লাই করে। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর আমাদের ছিল লুপের কনসেপ্ট। লুপ আসলে কিছুই না, একটা সিম্পল একটা এজ। যেমন আমরা সাধারণত কি জানি? একটা এজ আসলে একটা ভার্টেক্স সাথে অন্য একটা ভার্টেক্স কে কানেক্ট করে। যেমন ধরো এই যে একটা এজ ভার্টেক্স 1 এবং ভার্টেক্স 3 কে কানেক্ট করেছে। কিন্তু যখন একটা এজ সিম্পলি আউটগোয়িং মোডে বাইরের দিকে বের হচ্ছে এবং সেটা আবার ইনকামিং মোডে নিজের ভার্টেক্সেই ব্যাক করছে। অর্থাৎ এমন একটা এজ বা এমন একটা লাইন যেটা নিজের পয়েন্টে আবার নিজে কাম করছে বা নিজের পয়েন্টে নিজে জয়েন করছে। তো এটাকে বলা হচ্ছে লুপ। তো একটা লুপ আসলে একটা এজ বা একটা লাইন, কিন্তু যেহেতু এখানে একটা ইনকামিং এবং একটা আউটগোয়িং ডিরেকশন আছে, অর্থাৎ আমরা এক্ষেত্রে ডিগ্রি কনসিডার করি ২। একটা ইন ডিগ্রি, একটা আউট ডিগ্রি। বাট লাইন কিন্তু একটাই। ঠিক আছে? এজ একটা, বাট ডিগ্রি ২ টা। একটা ইন ডিগ্রি, একটা আউট ডিগ্রি। ডিগ্রি গ্রাফের ডিগ্রি কি এটা অলরেডি বলেছি। কোন একটা ভার্টেক্স এর সাথে যতগুলো এজ ডিরেক্টলি কানেক্টেড সেটাকে আমরা বলছি ওই ভার্টেক্স এর ডিগ্রি। আর ডিগ্রি সিকোয়েন্স অলমোস্ট সেম জিনিস। জাস্ট ডিগ্রি সিকোয়েন্সটাকে লেখা হয় এরকম সেটের মতো করে, অর্থাৎ কার্লি ব্রেসেস এর ভিতরে লেখা হয়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি A, B, C, D ৪ টা ভার্টেক্স রেসপেক্টিভ অর্ডারে হচ্ছে আমরা ডিগ্রি সিকোয়েন্স গুলো দিয়ে দিয়েছি। এটা ইন্ডিকেট করছে A এর ডিগ্রি ৩, B এর ডিগ্রি ২, C এর ডিগ্রি ২, D এর ডিগ্রি ১। জাস্ট লেখার ফরমেটটা এরকম, বাদবাকি আর কিছু না। তো পরীক্ষায় অনেক সময় এরকম আসতে পারে ডিগ্রি সিকোয়েন্স দিয়ে তোমাকে বলতে পারে যে গ্রাফটা ড্র করো। এটাই। ধরো এখানে যদি আমি গ্রাফটা ড্র করি, এখানে আসলে কি বলছে? A এর সাথে ৩ জন কানেক্টেড, তাই তো? A এর সাথে ধরো ৩ জন কানেক্টেড B, C, D, B এর সাথে হচ্ছে ২ জন কানেক্টেড। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। খেয়াল করে দেখো A এর ডিগ্রি বলেছে কত? ৩।
তাহলে A এর ডিগ্রি যে ৩, ১, ২, ৩, ৩ টা কানেক্টেড। B এর ডিগ্রি ২, ২ টা এজ দিয়ে কানেক্টেড। C এর ডিগ্রিও ২, ২ টা এজ দিয়ে কানেক্টেড এবং D এর ডিগ্রি ১। দ্যাটস ইট। তো এরকম তোমাকে ডিগ্রি সিকোয়েন্স দিয়ে দিতে পারে। তো ওখান থেকে বলবে যে গ্রাফটা ড্র করো। আচ্ছা, আর এখানে আমাদের একটা এক্সাম্পল ছিল। তো এরকম গ্রাফ দিয়ে জিজ্ঞেস করছে যে এই গ্রাফের হচ্ছে টোটাল ডিগ্রি কত? এটা তো আনডিরেক্টেড গ্রাফের জন্য দিয়েছি। ডিরেক্টেড গ্রাফের জন্য পরীক্ষা দিতে পারে। তো ডিগ্রি তো আমরা অলরেডি বের করতে জানি। ১ এর ডিগ্রি হচ্ছে এখানে ২, ৩ নাম্বার ভার্টেক্সের ডিগ্রিও ২, ৪ নাম্বার ভার্টেক্সের ডিগ্রিও ২ যেহেতু প্রত্যেকে ২ টা করে এজের সাথে কানেক্টেড। ২ নাম্বার ভার্টেক্স অলরেডি ২ টা এজের সাথে কানেক্টেড এবং এখানে একটা লাইন বা একটা লুপ কানেক্টেড। একটু আগে আমরা বলেছি একটা লুপ আসলে ২ টা ডিগ্রি ইন্ডিকেট করে। তো ২ টা ডিগ্রি এখানে লুপের জন্য আর ২ টা ডিগ্রি এখানে আছে। অর্থাৎ ৪ টা ডিগ্রি। তার মানে ভার্টেক্স 2 এর জন্য ডিগ্রি হচ্ছে ৪ আর বাদবাকি অন্য ভার্টেক্স গুলোর ডিগ্রি হচ্ছে ২। তাহলে আল্টিমেটলি আমার টোটাল ডিগ্রি আসছে ১০। টোটাল ডিগ্রি ১০ এভাবে আমি আলাদা, আলাদা প্রত্যেকটা ডিগ্রি ফাইন্ড আউট করেও যোগ করতে পারি। অথবা আরেকটা ফর্মুলা আমাদের ছিল আমরা বলেছিলাম 2 ইনটু নাম্বার অফ এজেস। এখানে এজ কয়টা দেখাই যাচ্ছে সিম্পলি ৪ টা এজ আছে আর একটা লাইন। একটা লাইন মানেই একটা এজ। তার মানে টোটাল এজ আছে ৫ টা। তো ওইভাবে করলেও আমি ১০ পাবো, এভাবে করলেও আমি ১০ ই পাবো। ঠিক আছে? আর এখানে এমসিকিউর জন্য কয়েকটা পয়েন্ট আছে যে কোনো ভার্টেক্স এর ডিগ্রি যদি 0 হয় তাকে আমরা বলি আইসোলেটেড পয়েন্ট কারণ সে আসলে ডিটাচড অবস্থায় থাকে। আর কোনো ভার্টেক্স এর ডিগ্রি যদি 1 হয় তাহলে আমরা তাকে বলি পেন্ডেন্ট ভার্টেক্স অথবা এন্ড পয়েন্ট। আচ্ছা, লেকচার 1 থেকে আর কোনো প্রবলেম আছে? নো ম্যাম। ম্যাম আসার মতো কি কি আছে ম্যাম এখান থেকে? সবকিছু যা, যা পড়ালাম। এবার বলো, লেকচার 2 থেকে বলো। স্পেসিফিক কোনো টপিকে যদি প্রবলেম থাকে। ম্যাম অটোমরফিজমটা আরেকবার যদি বুঝাই দিতেন। আচ্ছা, ওটা তো একদম শেষে। এর আগে সিকোয়েন্সিয়ালি যাও। ম্যাম প্রুফ গুলা যে আপনি বলছিলেন যে আমি যদি হচ্ছে গিয়ে থিওরেম 2 এ যাই তখন হচ্ছে গিয়ে ফার্স্ট থিওরামের হচ্ছে গিয়ে ওই যে যে এটা ছিল ওটা লেখা লাগবে। হ্যাঁ, এই যে স্টেটমেন্টটা শুধু। ওটা কি পুরাটা লিখবো না জাস্ট হচ্ছে এই যে গিয়ে এতটুকু আমি যে মার্ক করেছি যতটুকু। ওকে ম্যাম থ্যাংক ইউ। আমি সিকোয়েন্সিয়ালি স্লাইড চেঞ্জ করছি। কারো যদি কোনো স্লাইডে প্রবলেম হয় সাথে, সাথে বলো। ম্যাম আইসোমরফিজম আইসোমরফিজম আসেনি। আসলে বলো। এর আগে দেখো। ম্যাম সবগুলো একটু মানে বললে ভালো হয়। বাহ! দেখেন থিওরিয়াম 1.1 এখানে আসলে কি বলা হয়েছে? এই যে আমরা মাত্র একটা ম্যাথ করে আসলাম। ওখানে বলা ছিল যে কোন একটা ভার্টেক্স এর টোটাল ডিগ্রি যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে 2 ইনটু নাম্বার অফ এজেস। তো তখন কিন্তু আমি জানতাম না যে ফর্মুলাটা কিভাবে আসছে। আমাকে জাস্ট সিম্পলি বলা হয়েছে এই ফর্মুলা এপ্লাই করতে। এপ্লাই করে দেখলাম যে হ্যাঁ, কারেক্ট অ্যান্সার আসছে। এখন আমরা এটা জানার চেষ্টা করছি যে এই ফর্মুলাটা আসলে কিভাবে এসেছে। তো এখানে আমরা শুরুটা এভাবে করেছি যে যেকোনো গ্রাফের ইন জেনারেল যেকোনো গ্রাফ আমরা জানি না সেটা কি গ্রাফ আমরা ধরে নিচ্ছি গ্রাফের নাম হচ্ছে জি যেখানে ভার্টেক্স আছে পি সংখ্যক এজ আছে কিউ সংখ্যক ঠিক আছে তো এখন আহ পৃথিবীর যেকোনো গ্রাফের জন্য একটা সিম্পল লাইন যদি আমি চিন্তা করি, একটা সিম্পল লাইন আসলে কিভাবে তৈরি হয়? অবশ্যই এই প্রান্তে একটা ভার্টেক্স আছে, এই প্রান্তে একটা ভার্টেক্স আছে। এখন ২ টা ভার্টেক্স এর মধ্যে আসলে ইনসিডেন্ট বা অ্যাডজেসেন্ট হয়ে এই লাইনটা থাকাতে আমরা বলতে পারছি যে এটা একটা লাইন বা একটা স্ট্রেইট লাইন তৈরি হয়েছে। আচ্ছা, তার মানে কি? এই একটা লাইন আসলে কত ডিগ্রি কন্ট্রিবিউট করছে? ধরো এই প্রান্তকে আমরা বলছি A, এই প্রান্তকে বলছি B। এখন এই একটা লাইন কত ডিগ্রি কন্ট্রিবিউট করছে? A ভার্টেক্স এর ডিগ্রি কত? ১। একইভাবে B ভার্টেক্স এর ডিগ্রি কত? ১। এখন টোটাল এই লাইনটা বা এই এজটা কত ডিগ্রি কন্ট্রিবিউট করছে? ২ ডিগ্রি। A ভার্টেক্স এর জন্য ১ ডিগ্রি, B ভার্টেক্স এর জন্য ১ ডিগ্রি। তার মানে যেকোনো স্ট্রেইট লাইন ২ ডিগ্রি করে কন্ট্রিবিউট করে। সেটা গ্রাফ যাই হোক না কেন। কারণ প্রত্যেক গ্রাফেই স্ট্রেইট লাইন মানেই ২ প্রান্তে ২ টা পয়েন্ট থাকবে। এখন যদি একটা সিম্পল লাইন যদি ২ ডিগ্রি কন্ট্রিবিউট করে আর আমরা আমাদের এই গ্রাফে ধরে নিয়েছি p সংখ্যক ভার্টেক্স এবং q সংখ্যক এজ আছে। একটা লাইন যদি ২ ডিগ্রি কন্ট্রিবিউট করে তাহলে q সংখ্যক লাইন কত ডিগ্রি কন্ট্রিবিউট করবে? 2Q 2q। আচ্ছা, 2q।
এখন দেখো এই 2q মানে আসলে কি? q আবার কিসের সংখ্যা? নাম্বার অফ এজেস এই কথাটাই আমরা ওই ম্যাথে বলে আসছিলাম যে কোনো একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের টোটাল ডিগ্রি যদি আমাকে কাউন্ট করতে বলে সেটার ফর্মুলা ছিল 2 ইন্টু নাম্বার অফ এজেস, যেটাকে আমরা এখন বলছি 2q। কারণ q এর পরিচয় কি সেটা আমরা শুরুতেই বলে দিয়েছি যে আমার গ্রাফে p সংখ্যক ভার্টেক্স আছে, q সংখ্যক এজ আছে, তার মানে 2q মানে হচ্ছে 2 ইন্টু নাম্বার অফ এজেস। অর্থাৎ আমরা যে ফর্মুলাটা একটু আগে অ্যাপ্লাই করে আসলাম সেটাই এখন প্রুফ করলাম যেটা আসলে কিভাবে হয়েছে। প্রত্যেকটা লাইন 2 ডিগ্রি করে কন্ট্রিবিউট করে। দ্যাট মিনস কিউ সংখ্যক লাইন যদি থাকে তাহলে ইন টোটাল 2q ডিগ্রি কন্ট্রিবিউট করবে। দ্যাটস ইট। এরপর একটা এক্সাম্পল ছিল, আরেকটা থিওরিয়াম ছিল সেটা হচ্ছে কিউবিক গ্রাফ নিয়ে। কিউবিক গ্রাফ জিনিসটা কি? কোনো একটা গ্রাফে যেখানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হবে 3 সেটাকে আমরা বলি কিউবিক গ্রাফ। ডেফিনিটলি তাহলে কিউবিক গ্রাফ হচ্ছে একটা রেগুলার গ্রাফ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে যে প্রত্যেকটা কিউবিক গ্রাফে ইভেন নাম্বার অফ পয়েন্ট বা ইভেন নাম্বার অফ ভার্টেক্স থাকে। এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা যদি আবারও আগের মতো ধরে নেই যে জি একটা জেনারেল গ্রাফ যেখানে পি সংখ্যক ভার্টেক্স এবং কিউ সংখ্যক এজ আছে, ভালো কথা। কিন্তু জি কে এবার আমরা শুধু জেনারেল গ্রাফ ধরছি না, জেনারেল কিউবিক গ্রাফ ধরছি। আমরা বলেই দিচ্ছি যে জি অবশ্যই কিউবিক গ্রাফ, কিন্তু তার ভার্টেক্স কত সেটা আমরা জানি না। ঠিক আছে, স্পেসিফাই করে দেই নেই কিরকম কিউবিক গ্রাফ, কিন্তু কিউবিক গ্রাফ এটা বলে দিয়েছি। আমরা ধরে নিচ্ছি তার ভার্টেক্স সংখ্যা পি, এজ সংখ্যা কিউ। এখন আমাকে প্রুফ করতে হবে এই যে ভার্টেক্স সংখ্যা পি বলছি এই সংখ্যাটা ইভেন, এটাই আমাকে প্রুফ করতে হবে। তাহলে এটা এখন কিভাবে করতে পারি? একটু আগে একটা কথা বললাম যে কোনো একটা গ্রাফের যে ডিগ্রির যে সামেশনটা দেখলাম, মানে যে থিওরেম 1.1 এ ডিগ্রির সামেশন দেখলাম 2 ইন্টু নাম্বার অফ এজেস। এখন ওই কথা বলার আগে এখানে আমরা একটা নতুন কথা বলেছি সেটা হচ্ছে কিউবিক গ্রাফের ক্ষেত্রে ডিগ্রির সামেশনটা হবে 3 ইন্টু পি। এখন এই কথাটা হঠাৎ করে আমি কিভাবে লিখলাম? 3 ইন্টু পি কেন লিখলাম? এনিওয়ান? ক্লাসে পড়া কি কারো মনে আছে? ম্যাম কিউবিক হতে হলে তো থাকতে হবে ডিগ্রি 3টা, এই জন্য 3। হ্যাঁ, ধরো এখানে তো কিউবিক জি এর পরিচয় তো দিয়ে দিয়েছি কিউবিক গ্রাফ। আমরা জানি কিউবিক গ্রাফ মানে প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3। এই যে কথাটা বললাম প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি 3, এর মানে কি? একটা ভার্টেক্স অন্য 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড। একটা ভার্টেক্স অন্য 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড। এটাই আমরা বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে যদি একটা ভার্টেক্স অন্য 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড হয়, ভালো কথা। কিন্তু আমার গ্রাফে যদি পি সংখ্যক ভার্টেক্স থাকে প্রত্যেকেই তো একই প্রপার্টি মেইনটেইন করছে। তাহলে একজন যদি 3 জনের সাথে কানেক্টেড হয় তাহলে পি সংখ্যক ভার্টেক্স কতজনের সাথে কানেক্টেড হবে? 3p। 3p। এই কথাটাই বলা হয়েছে। তাহলে তুমি এভাবে চিন্তা করো, ধরো এটা একটা কিউবিক গ্রাফ, এটা ধরো একটা কিউবিক গ্রাফ। এখানে এ যেরকম 3 জনের সাথে কানেক্টেড, বি 3 জনের সাথে কানেক্টেড, সি 3 জনের সাথে কানেক্টেড, ডি 3 জনের সাথে কানেক্টেড। তাহলে তুমি আসলে এখানে টোটাল ডিগ্রি কিভাবে হিসাব করবে? 3 3 3 3 এরকম করে তুমি হিসাব করলে 12 ডিগ্রি। টোটাল 12। তাহলে এই কথাটা যদি আমরা না বলি, এভাবে আলাদা আলাদা ভাবে যোগ না করি বা আলাদা আলাদা ভাবে গুণ না করে আমরা সিম্পলি কি বলতে পারি না যে প্রত্যেকের ডিগ্রি তো 3 বা প্রত্যেকেই তো 3 জনের সাথে কানেক্টেড। তার মানে 3 সংখ্যাটা এখানে কমন। তো 3 হচ্ছে কমন, ভালো কথা। তাহলে 3 কে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? টোটাল নাম্বার অফ ভার্টেক্স কত? ফর এক্সাম্পল এখানে ভার্টেক্স আছে কয়টা? 4টা। তাহলে আমাকে যদি বলে এই গ্রাফটার ডিগ্রি বের করতে, যেহেতু এটা কিউবিক গ্রাফ আমি ইজিলি বলতে পারি যেহেতু প্রত্যেকের ডিগ্রি 3, 3 সংখ্যাটা কমন, এর সাথে আমি গুণ করব ভার্টেক্স সংখ্যা অর্থাৎ 4। দ্যাট মিনস 3 4 12। তো আমি যদি আলাদা আলাদা ভাবে কাউন্ট করতাম দেখতাম ওর 3 ওর 3 ওর 3 ওর 3, সো সব মিলে আমার 12ই আসতো। সেই জিনিসটাই আমি সিম্পল ভাবে করলাম 3 ইনটু 4 অথবা 3 ইনটু পি। ঠিক আছে? তার মানে 3 ইনটু পি আসলে কি ইন্ডিকেট করছে? একটা কিউবিক গ্রাফের টোটাল ডিগ্রি। আচ্ছা, টোটাল ডিগ্রি 3p, ভালো কথা। আবার আমরা থিওরেম 1.1 অর্থাৎ আগের স্লাইডে বলে আসছি যে কোনো একটা গ্রাফের টোটাল ডিগ্রি হচ্ছে 2 ইনটু নাম্বার অফ এজেস, দ্যাট মিনস 2q। এই যে মাত্র পড়ে আসলাম 2q। এখন এটা বলেছে পৃথিবীর যে কোনো গ্রাফের জন্য জেনারেল। তাহলে যে কোনো গ্রাফের মধ্যে কিউবিক গ্রাফও পড়ে। তার মানে কিউবিক গ্রাফের জন্য 3p এই কথাটাও অ্যাপ্লিকেবল, কিউবিক গ্রাফের জন্য 2q এই কথাটাও অ্যাপ্লিকেবল, এবং দুইটাই ইন্ডিকেট করছে সাম অফ ডিগ্রি।
ভালো কথা। তাহলে ২ টাকে আমি সমান বলতে পারি। 2q সমান 3p। এখন কথা হচ্ছে 2q এই সংখ্যাটা অবশ্যই ইভেন। কারণ এটা ২ দ্বারা ডিভিজিবল। যদি ইভেন হয় এবং আমি বলেছি 2q আবার 3p এর সমান। যদি 2q ইভেন হয় তার মানে 3p ও ইভেন। যেহেতু সমান সিম্বল আমি দিয়েছি। এখন কথা হচ্ছে 3p সমান ইভেন। 3 তো অড সংখ্যা দেখাই যাচ্ছে। একটা অড সংখ্যার সাথে ডেফিনিটলি একটা ইভেন সংখ্যাকে মাল্টিপ্লাই করলেই আমি আল্টিমেট রেজাল্ট ইভেন পাবো। আদারওয়াইজ ইভেন পাওয়া সম্ভব না। যেহেতু এটা অড। তার মানে অবশ্যই p ইভেন। এটা কি বুঝতে পেরেছি? লাস্টে আমি কি বললাম? জি ম্যাম। আচ্ছা। তো এই ছিল ২ টা থিওরিয়াম। এরপরে বলো কোথায় প্রবলেম আছে? ম্যাম সাবগ্রাফ, স্প্যানিং গ্রাফ আর ইনডিউস সাবগ্রাফ। প্রবলেম নাই কোনটায় স্যার? ম্যাম জাস্ট ডেফিনিশনটা বলে দিলে হবে, আর কিছু লাগবে না ম্যাম। সবই তো হ্যাঁ। জাস্ট আচ্ছা, সাবগ্রাফের কনসেপ্টটা কি? তোমাকে একটা অরিজিনাল গ্রাফ দিয়ে দিবে। সেই অরিজিনাল গ্রাফ থেকে বলবে একটা সাবগ্রাফ তৈরি করতে। দ্যাট মিনস তোমার অরিজিনাল গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সেখান থেকে একটা সাবসেট অফ ভার্টেক্স তুমি নিবে। ফর এক্সাম্পল এখানে দেখো ৫ টা ভার্টেক্স আছে। তুমি এখান থেকে ৪ টা নিতে পারো, ৩ টা নিতে পারো। হ্যাঁ, ২ টাও তুমি নিতে পারো। লজিক্যালি সেটা কারেক্ট। বাট আমি তোমাদেরকে বারবার বলছি ২ টা নিও না। কারণ ২ টা নিলে আসলে একটা সিম্পল স্ট্রেট লাইন হবে। তো এখান থেকে আসলে সাবগ্রাফ তুমি আদৌ বুঝতে পারো কিনা সেই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। তো ২ টা ভার্টেক্স নিবে না, অবশ্যই ২ এর বেশি নিবে। আ এখন আমি যতগুলো সাবসেট অফ ভার্টেক্স নিচ্ছি, ফর এক্সাম্পল এখান থেকে আমি ৪ টা ভার্টেক্স চুজ করেছি। ১, ২, ৩, ৪ অর্থাৎ ৫ টাকে আমি ডিসকার্ড করে দিয়েছি। তো ৪ টা ভার্টেক্স নিলাম। এখন এই ৪ টা ভার্টেক্স এর মধ্যে সাবসেট অফ এজ সিলেক্ট করতে হবে। সাবসেট অফ এজ যেমন ধরো এখানে কার সাথে কে কানেক্টেড? ১ এর সাথে ৪, তারপরে আছে তোমার ১ এর সাথে ২, ২ এর সাথে ৩, ৩ এর সাথে ৪, ১ এর সাথে ৩। ৫ টা এজ আছে। এই ৫ টা এজের মধ্যে তুমি ৪ টা নিতে পারো, ৩ টা নিতে পারো, তোমার ইচ্ছা। মানে সামহাউ এই ৪ টা ভার্টেক্সকে তুমি কানেক্ট করছো। যেমন এখানে ৪ টা নেওয়া হয়েছে। এখানে কোনো কিছুই ফিক্স না যে সিকোয়েন্সিয়াল আমাকে ১, ২, ৩, ৪ ই নিতে হবে। আমি চাইলে ১ ও বাদ দিয়ে দিতে পারতাম, ২ ও বাদ দিতে পারতাম, ৫ নিতে পারতাম। সবকিছুই ইউজারের উপর ডিপেন্ড করছে। সে কি নিবে। ঠিক আছে? জি ম্যাম। আর স্প্যানিং গ্রাফটা হচ্ছে যে তোমাকে একটা অরিজিনাল গ্রাফ দিয়ে দিবে। সেখান থেকে যদি স্প্যানিং গ্রাফ ড্র করতে বলে, তার মানে তুমি কোনো ভার্টেক্সই আসলে ডিসকার্ড করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্সকে ইনক্লুড করবে ভি। ছিল অনেকগুলো। থেকে ২ এর যে এজটা আছে সেটাকে বাদ দিয়ে দিয়েছি, ডিসকার্ড করে ৪ এ যে এটা অপশনাল। চাইলে ভার্টেক্সকে ইনক্লুড করেছো। ঠিক আছে? এই হচ্ছে স্প্যানিং গ্রাফ। এরপর হচ্ছে ইনডিউসড সাবগ্রাফ। ইনডিউসড সাবগ্রাফ হচ্ছে সাবগ্রাফের কনসেপ্টের সাথে কিছুটা মিল আছে। প্রথমত তোমাকে যে গ্রাফ দিবে সেখান থেকে সাবসেট অফ ভার্টেক্স চুজ করবে। যেমন এখানে ৫ টা ভার্টেক্স আছে, আমরা এখান থেকে ৪ টা নিয়েছি। তুমি ৩ টা নিতে পারো, ৪ টাও নিতে পারো। তো আমরা ৪ টা নিয়েছি মানে আমরা এখান থেকে ২ কে বাদ দিয়েছি। আচ্ছা, এখন এই ১, ৩, ৪, ৫ এটা কিন্তু সিলেক্টেড। আমি ৪ জনকে নিয়ে ফেলেছি। তাহলে ১, ৩, ৪, ৫ এইটুকু অংশের মধ্যে যত ধরনের এজের কম্বিনেশন অরিজিনাল গ্রাফে আছে আমাকে প্রত্যেকটাই ইনক্লুড করতে হবে। এখান থেকে আমি কোন এজকে বাদ দিতে পারবো না। খেয়াল করে দেখো ১ থেকে ৩ কানেক্টেড, ১ থেকে ৪ কানেক্টেড, ১ থেকে ৫ কানেক্টেড, ৪ থেকে ৫ কানেক্টেড, ৩ থেকে ৪ কানেক্টেড। ৫ টা এজ ছিল, ৫ টা এজই কানেক্টেড। কোন এজ তুমি এক্সট্রা দিতেও পারবে না, কোন এজ তুমি রিমুভও করতে পারবে না। অর্থাৎ যেগুলো তুমি ভার্টেক্স কে সিলেক্ট করে ফেলেছো, এই সিলেক্টেড ভার্টেক্স থেকে আর তুমি কোন কিছুই কোন এজ কেই কমাতে পারবে না। আর বাড়াতে তো পারবে না কোনটাতেই। যেটা অরিজিনাল গ্রাফে আছে সেটা থেকেই তোমাকে সাবসেট নিতে হবে। ম্যাম ইনডাক্ট সাবগ্রাফের মধ্যে কি মানে আমি যে ভার্টেক্স গুলো নিচ্ছি সেই ভার্টেক্স গুলো এজ গুলো নিতে হবে আর যে ভার্টেক্স বাদ দিচ্ছি ওইটার এজও বাদ দিয়ে দিতে হবে? হ্যাঁ, ডেফিনিটলি সেটার এজ তো বাদ যাবেই। যেমন ধরো এখানে আমরা বাদ দিয়েছি কাকে? ২ নাম্বার ভার্টেক্সকে। এখন ১ এর সাথে তো ২ এর যে কানেকশন ছিল সেই এজ তো ডেফিনিটলি বাদ যাবেই। কারণ তুমি যদি এখানে ১ এর সাথে একটা এজ দাও তাহলে তো তোমাকে এখানে একটা ভার্টেক্স দিতে হবে। তুমি তো ২ লিখছো না। তাহলে অটোমেটিক্যালি এজ তো বাদ যাবেই। ম্যাম ইনডিউস সাবগ্রাফ করতে মিনিমাম একটা এজ বাদ দেওয়া লাগবে, ওই ভার্টেক্স বাদ দেওয়া লাগবে? হ্যাঁ, মিনিমাম। বেশিও বাদ দিতে পারো। জি ম্যাম। এবার আসো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একদমই সিম্পল কনসেপ্ট। আ তোমাকে যে গ্রাফটা দিয়ে দিবে অরিজিনাল গ্রাফটা সেটার কমপ্লিমেন্ট ফর্ম মানে যেখানে এজ দিয়ে কানেকশন দেওয়া আছে
সেখান থেকে কানেকশনকে রিমুভ করে দিবে। যেখানে কানেকশন দেওয়া নেই সেখানে কানেকশন ড্র করবে। যেমন দেখো এখানে আমরা কি করছি? এখানে দেখো ধরো আমি বুঝার সুবিধার জন্য V1 থেকে শুরু করি। V1 এখানে ৫ টা ভার্টেক্স আছে। V1, V2, V3, V4, V5। তো V1 এর সাথে দেখতে পাচ্ছি V2, V3, V5 ৩ জন কানেক্টেড। তার মানে কানেকশন নেই কার? V4 এর। তাহলে এখানে দেখো সিম্পলি আমি কি করেছি? V1 এর সাথে শুধু V4 কে কানেক্ট করেছি। বাকি কাউকে কানেক্ট করিনি। একটা কাজ কিন্তু শেষ। এরপরে আসো তার মানে আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এই ৩ টাকে বাদ দিয়েছি আর এখানে একটা ড্র করেছি। ঠিক আছে? এরপরে আমরা একটু V2 ভার্টেক্স এ ফোকাস করি। V2 ভার্টেক্স এ কি আছে? V1 এবং V3 এর সাথে কানেক্টেড। তার মানে V1 আর V3 বাদ দিয়ে আমাকে কি করতে হবে? V4 আর V5 এর সাথে কানেকশন ড্র করতে হবে। এই যে V2 এর সাথে V4 এর কানেকশন, V2 এর সাথে V5 এর কানেকশন। আর কোনো কানেকশন নেই। তাহলে V2 এর কাজও শেষ। এবার আসো V3। V3 এর সাথে V1, V2, V5 ৩ জন কানেক্টেড। তার মানে এই ৩ টা বাদ দিলে আমাকে V3 এর সাথে শুধুমাত্র V4 কে কানেক্ট করতে হবে। এই যে অনলি V4 কানেক্টেড। এখন দেখো V4 এর সাথে শুধুমাত্র V5 কানেক্টেড। তার মানে V4 এর সাথে আমাকে ৩ জনকে কানেক্ট করতে হবে যেটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। V1, V2, V3 ৩ জন কানেক্টেড। এই তো শেষ। এভাবে করে কমপ্লিমেন্ট গ্রাফ ড্র করতে হয়। ঠিক আছে? জি ম্যাম। এরপরে ছিল আমাদের আইসোমরফিজম। আইসোমরফিজম বলতে আমরা আসলে যেটা বুঝি যে ২ টা গ্রাফের মধ্যে যদি কোনো স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে সেটাকে আমরা বলছি আইসোমরফিজম। এখন তারা দেখতে ডেফিনিটলি ডিফারেন্ট শেপের হবে কিন্তু তাদের মধ্যে কিছু কমন প্রপার্টি থাকবে। যেরকম হয়তো তাদের ভার্টেক্স সংখ্যাটা সেম, ডিগ্রিটা সেম, তারপরে হচ্ছে তাদের ম্যাপিং যেভাবে করছি এখানে ম্যাপিংটাই সবথেকে ইম্পোর্টেন্ট আসলে। কিভাবে ম্যাপিং করে আমি প্রুফ করছি যে তারা আইসোমরফিক। যেমন ধরো আমরা এই ১ম যে গ্রাফটা এখানে দেখেছিলাম এটা তো একদমই সিম্পল ছিল। এখানের ম্যাপিং অনুযায়ী আমরা বলেছিলাম যে U1 সমান V1, U2 সমান V2, U3 V3, U4 V4। তাহলে আমরা এখান থেকে দেখিয়েছি U1 এর সাথে U2 কানেক্টেড। তাহলে আমাকে ওই গ্রাফে ফোকাস করতে হবে V1 এর সাথে কি V2 কানেক্টেড? হ্যাঁ। একইভাবে U1 এর সাথে U3 কানেক্টেড। দ্যাট মিনস V1 এর সাথে কি V3 কানেক্টেড? হ্যাঁ। U1 এর সাথে E4 কানেক্টেড। তার মানে কি V1 এর সাথে V4 কানেক্টেড? হ্যাঁ। এই যে তখন দেখলাম U1 এর ৩ জন ভার্টেক্স এর সাথে যেভাবে ম্যাপিং হয়েছে V1 এরও বাকি ৩ টা ভার্টেক্স এর সাথে সিমিলার ম্যাপিং ম্যাচ করেছে। তখন আমি বলতে পারি U1 এবং V1 সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে। এটা এখানেই শেষ না। একইভাবে আমাকে U2 এর জন্য কাজ করতে হবে। U2 আর V2 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। U3 আর V3 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। U4 আর V4 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। যদি প্রত্যেকেই দেখি একই রকম সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করছে, তখন আমরা বলতে পারবো যে তারা হচ্ছে আইসোমরফিক গ্রাফ। ঠিক আছে? জি ম্যাম। আর এখানে একটা জিনিস দেখিয়েছিলাম যে ম্যাপিং সবসময় সেম হবে এমন কোনো কথা নেই। ম্যাপিং ডিফারেন্ট ও হতে পারে। ইভেন এই ম্যাপিংটা কিভাবে করবে এটা নিয়েও ক্লাসে ইন ডিটেইলস এ অনেকবার কথা হয়েছে। এখান থেকে আর কোনো প্রবলেম আছে? আইসোমরফিজম থেকে? ম্যাম এখানে কি মানে আমাদের ম্যাম কোশ্চেন কি আপনার নতুন ম্যাপিং মানে ম্যাপিং করাটা একটু দেখাই দিবেন না একবার? ক্লাসে একবার দেখাইছিলেন। হ্যাঁ, দেখাচ্ছে। আরেকজন কিছু বলছিল মনে হয়। আচ্ছা ম্যাম আমাদের কি কোশ্চেনে কি জিনিসটা এমন থাকবে ২ টা গ্রাফ থাকবে সো আমাদের দুটোটাই কম্পেয়ার করতে হবে যে দুটোটা কি আইসোমরফিজম মানে যে ফলো করে কিনা এরকম কিছু? কোশ্চেন আসলে এটাও থাকতে পারে। হ্যাঁ, ২ টা গ্রাফ দিয়ে ম্যাপিং দিবে না। ম্যাপিং না দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ২ টা গ্রাফ কি আসলে আইসোমরফিক? তখন তোমাকে ম্যাপটা করে দেখাতে হবে যে হ্যাঁ, এই ম্যাপিং যদি আমি ফলো করি তাহলে তো তারা আইসোমরফিক। ঠিক আছে? আবার অনেক সময় দিতে পারে শুধুমাত্র তোমাকে একটা গ্রাফ দিবে। একটা গ্রাফ দিয়ে বলবে এই গ্রাফটার একটা আইসোমরফিক গ্রাফ ড্র করো। তখন তুমি তোমার মতো ম্যাপিং করে যে তোমার ম্যাপিং এর সাথে মিল রেখে নতুন একটা শেপের গ্রাফ ড্র করে দিবা। এটা খুব ইজি। এই তো। ২ টাইপের হতে পারে। আচ্ছা, এখন কোশ্চেন কি যে ম্যাপিং কিভাবে করব? জি ম্যাম। আচ্ছা। ধরো বুঝার সুবিধার জন্য আমি শুরু থেকে 1 এর সাথে 1 কে ম্যাপিং করাচ্ছি। মানে V1 সমান E1 এটা ধরে নিচ্ছি। র‍্যান্ডম কোনো কিছু না ধরে সিকোয়েন্সিয়ালি ধরছি। ঠিক আছে? তাহলে আমি এভাবে ধরে রাখি V2 সমান U2, V3 আচ্ছা যাই হোক। এভাবে করে আমি ধরছি আরকি আপাতত। জানি না এখন। তাহলে আগে আমাকে দেখতে হবে যে V1 এর সাথে আসলে কে কানেক্টেড। V1 এর সাথে কানেক্টেড V2 এবং V5। তাহলে আপাতত আমি এই ৩ টাকে আগে অ্যাজিউম করে ফেলি। সিকোয়েন্সিয়ালি অ্যাজিউম করছি। র‍্যান্ডম কিছু না। V1 সমান U1, V2 সমান U2, V5 সমান U5।
এই ৩ টাকে নিয়ে কাজ করছি। এখন যেহেতু আমি বলেছি V1 আর U1 আমার ফোকাস হচ্ছে এখানের V1 এ, আমার ফোকাস হচ্ছে এখানের U1 এ। তাহলে V1 সমান V2 ভালো কথা। আমাকে এখন দেখতে হবে V1 যেহেতু U1 এর সমান এবং আমি বলেছি V2 U2 এর সমান। তাহলে আমাকে দেখতে হবে V1 যদি V2 এর সাথে ম্যাচ করে তার মানে U1 U2 এর সাথে কানেক্টেড হয়েছে কিনা। কিন্তু আমি দেখছি U1 U2 এর সাথে কানেক্টেড হয় নাই। তার মানে এখানে আমি যে অ্যাসাম্পশনটা করেছি আমার অ্যাসাম্পশনটা ঠিকমতো হয়নি। এই অ্যাসাম্পশনটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা করব, একটু পরে করি। আরেকটা পার্ট একটু দেখে নিই। আরেকটা এজ দেখে আসি। এই এজটা যদি খেয়াল করি বলেছে V1 এর সাথে V5 কানেক্টেড। আমি তো ধরেছি V5 হচ্ছে U5, V1 U1 ভালো কথা। তার মানে V1 যদি V5 এর সাথে কানেক্টেড হয় তা অর্থাৎ U1 U5 এর সাথে কানেক্টেড হবে। কিন্তু আমি দেখছি U1 ও U5 এর সাথে কানেক্টেড হয়নি। তার মানে আমার ভুল। আমার তার মানে এই ২ টাকেই ঠিক করতে হবে। আচ্ছা। এটাকে তো অর্ডার না ধরে শুরুটা সিকোয়েন্সিয়ালি করেছি। এখন ভুল যেহেতু হয়েছে আগে V2 এর পার্টটা সলভ করার ট্রাই করি। এটাকে চেঞ্জ করে আমরা আপাতত ধরছি V2 সমান U3 অর্ডার অনুযায়ী যাচ্ছি। U2 এর পর U3 ধরছি। এখনো জানি না এটা হবে কিনা। ফোকাস করো। এটা হবে না। এটা সমান U1 ভালো কথা। V1 এর সাথে V2 কানেক্টেড। U1 এর সাথে কানেকশন আমি পেয়েছি। তাহলে এই অ্যাসাম্পশনকে আমি ঠিক ধরে নিতে পারি। ভালো কথা। এখন আসো V5 এর অ্যাসাম্পশন ভুল ছিল। এটা ঠিক করি। U5 তো হবে না সেটা জানি। একটা কমায় ফেলি। সিকোয়েন্সিয়ালি যাই U4 তে V5 কানেক্টেড। তার মানে V1 হচ্ছে U1, V5 হচ্ছে U4। তাহলে আমাকে দেখতে হবে U1 এর সাথে U4 কানেক্টেড কিনা। কানেক্টেড। আমাদের কিন্তু অলরেডি ৩ টা অ্যাসাম্পশন ঠিক হয়ে গেছে। V1 এর সাথে U1 কে ম্যাপ করেছি, V2 এর সাথে U3 কে ম্যাপ করেছি, V5 এর সাথে U4 কে ম্যাপ করেছি। এই ৩ টা পারফেক্টলি ওকে। আমার ভার্টেক্স আছে ৫ টা। ৩ টা হয়ে গেছে। আর একটা যদি আমি ঠিকমতো ম্যাপিং করতে পারি অটোমেটিক্যালি আরেকটা হয়েই যাবে। তাহলে এবার আমরা ফোকাস করি পরেরটাতে। ধরো V3 নিয়ে কাজ করি। V1, V2 হয়েছে এখন আমরা V3 নিয়ে কাজ করি। V3 সমান কি ধরতে পারি? V2 ম্যাম। ধরলাম U2 দিয়ে শুরু করি। এখন দেখি এখানে কি বলছে। আ আচ্ছা ধরো V1 এর কাজ তো শেষ। V1 এবং U1 সেম স্ট্রাকচার মেইনটেইন করছে। এরপর আমরা V2 তে ফোকাস করি। মানে কত? U3 এটা তো ফিক্সড। এটা হয়ে গেছে। তাহলে এখন আমি V2 তে ফোকাস করব এদিকে আর এদিক থেকে U3 তে ফোকাস করব। আচ্ছা V2 এর সাথে কে কানেক্টেড? V3 এর সাথে V3 কানেক্টেড। U মানে হচ্ছে U3 আর V3 মানে আমি ধরে নিয়েছি U2। এখন আমাকে দেখতে হবে U3 এর সাথে U2 কানেক্টেড কিনা। U3 এর সাথে আসলে U2 এর কোনো কানেকশন নাই। তার মানে আমার এই অ্যাসাম্পশন ভুল ছিল। এখন এই অ্যাসাম্পশন যদি ভুল থাকে আমার কাছে এভেইলেবল অপশন আর একটাই আছে। তাহলে এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি V3 সমান আসলে আমাকে U5 ধরা উচিত ছিল। তাহলে আরেকবার ধরে দেখি ঠিক থাকে কিনা। এটা তাহলে ভুল। এখন দেখো ফোকাস করো V2 এর সাথে V3 কানেক্টেড। V2 মানে হচ্ছে U3 আর V3 মানে হচ্ছে U5। U3 এর সাথে কি U5 কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড। তার মানে আমার এই ম্যাপিং ঠিক আছে। এখন আমি V1 সমান U1 জানি, V2 সমান U3 জানি, V3 সমান U5 জানি, V5 সমান U4 জানি। তাহলে বাকি আছে V4 সেটা কত হবে? U কত? U2 রাইট। ব্যাস সব ম্যাপিং হয়ে গেল। এভাবেই কাজ করতে হয়। ঠিক আছে? বুঝতে পেরেছ? জি ম্যাম। এরপরে ছিল আমাদের অটোমরফিজম। এটা তো স্লাইডে নাই। অটোমরফিজম এর বিষয়টা বলেছিলাম যে গ্রাফ আসলে একটাই থাকবে। মেইনলি তার নিজেরই কতগুলো মানে ওই গ্রাফটাকে আসলে কতভাবে রিপ্রেজেন্ট করা যায় বিভিন্ন রূপে। সেটা হতে পারে আইডেন্টিটি ফর্মে, সেটা হতে পারে রিফ্লেকশন ফর্মে, সেটা হতে পারে রোটেশন ফর্মে। ৩ টা ফর্ম ওখানে দেখানো হয়। এই ৩ টাকে নিয়ে একসাথে বলা হয়
অটোমরফিজম গ্রুপ। তো আমাদের ওই গ্রাফে আইডেন্টিটি ফর্মকে আমরা ডিনোট করেছিলাম এপসাইলন দিয়ে। আইডেন্টিটি আসলে কি ইন্ডিকেট করে? সে নিজে যেরকম ওরকমই। অর্থাৎ এখানে আমরা ২ টা ফর্ম দেখেছিলাম। একটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। এরকম একটা গ্রাফ আমরা দেখিয়েছিলাম ক্লাসে। A, B, C। তো এই গ্রাফটার মধ্যে আ যেই ফরম্যাটে আছে হুবহু সেম ফরম্যাটে যদি আমি লিখি সেটাকে বলা হয় আইডেন্টিটি ফরম্যাট। এটাকে বলা হয় ম্যাট্রিক্স নোটেশন। আর আমরা যদি এটাকে একসাথে লিখি মানে এই যে ব্র্যাকেটের মধ্যে করে লিখি তখন এটাকে বলা হয় সাইকেল নোটেশন। যেহেতু এখানে কেউই কারো সাথে সোয়াপ করে নাই, প্রত্যেকে আলাদা ইন্ডিভিজুয়ালি আছে। সো এটাকে আমরা এভাবে লিখছি ABC। এটাকে বলা হয় সাইকেল নোটেশন। আর রিফ্লেকশন এর যে বিষয়টা সেটা হচ্ছে আ কিভাবে আসলে কোন অ্যাঙ্গেল বরাবর আসলে রিফ্লেক্ট করতে পারি। যেহেতু একটা ট্রায়াঙ্গেল ৩ টা ভার্টেক্স আছে। তো আমরা হচ্ছে এখানে এটাকে A প্রান্ত বরাবর রিফ্লেক্ট করতে পারি। A প্রান্ত বরাবর রিফ্লেক্ট করলে আসলে কি হবে? মানে A বরাবর আসলে ফোল্ড করছি, কাগজটাকে ফোল্ড করছি। A কে মিডলে রেখে। তাহলে কি হবে? B আর C একটা একটার উপর ওভারল্যাপ করবে বা ইন্টারচেঞ্জ করবে। A কিন্তু এর জায়গায় ফিক্সড থাকবে। তো তখন আমরা যেটা দেখিয়েছিলাম যে আমার ১ম এ গ্রাফটা ছিল এরকম ABC। তো A এর জায়গায় ফিক্সড থাকবে। B আর C নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। তো এরকম হবে। আর সাইকেল নোটেশন যদি আমি লিখি, A কিন্তু এর জায়গায় ফিক্সড আছে। তাহলে সোয়াপিং হচ্ছে B আর C এর মধ্যে। তো B আর C একটা নোটেশনের ভিতরে থাকবে। এই পুরোটাকে বলা হয় সাইকেল নোটেশন। এটাকে আমরা বলছিলাম আলফা 1 অর্থাৎ রিফ্লেকশন 1। একইভাবে রিফ্লেকশন 2 হবে আলফা 2, রিফ্লেকশন 3 হচ্ছে আলফা 3। একটা A প্রান্ত বরাবর করেছি, বাকিটা B প্রান্ত, এরপরটা C প্রান্ত বরাবর হবে। এগুলো হচ্ছে রিফ্লেকশন। এরপরে ছিল আমাদের রোটেশন, যেটাকে আমরা ডিনোট করছিলাম R1 এবং R2 দিয়ে। একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ রোটেশন। এন্টি ক্লকওয়াইজ হোক বা ক্লকওয়াইজ হোক, ১ম কথা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করব। তো আমরা বলেছিলাম পুরো বিষয়টা হচ্ছে 360 ডিগ্রি পুরোটা রোটেট করলে। আর আমার এখানে ভার্টেক্স কয়টা আছে যেহেতু আমাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। ভার্টেক্স যেহেতু ৩ টা, সো ৩ টা। 360 ডিগ্রিকে আমরা ৩ দিয়ে ভাগ করব, আমাদের আসবে 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি আমরা ক্লকওয়াইজ রোটেট করব একবার, 120 ডিগ্রি একবার এন্টি ক্লকওয়াইজ রোটেট করব। রোটেট করলে যেটা হয়, যদি তুমি ক্লকওয়াইজ রোটেট করো মানে কি ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে রোটেট করলে ফিগারটা হয়ে যাবে এরকম, সি চলে যাবে এখানে, এ চলে যাবে এখানে, বি চলে আসবে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা যেরকম হয়, ধরো শুরুতে এখানে এবিসি, এবিসি আছে। এখানে কি হবে? বি, সি, এ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে রোটেশন করার পরের সিনারিও। তো এখন এখানে কারেন্টলি কত আছে? এ। এই পজিশনে আগে কত ছিল? বি। তার মানে এ এর সাথে বি এর সোয়াপিং হচ্ছে। এখন এই পজিশনে এখন আছে বি। এখানে আগে কি ছিল? সি। তার মানে বি এর সাথে সি এর সোয়াপিং হচ্ছে। এই পজিশনে এখন কি আছে? সি। এখানে আগে কি ছিল? এ। তার মানে সি এর সাথে এ এর সোয়াপিং হচ্ছে। আর এখানে যেহেতু প্রত্যেকেরই আলাদা, আলাদা সোয়াপিং হয়েছে, তার মানে সবাই আসলে একটা গ্রুপের ভিতরেই থাকবে এবিসি, এই অর্ডারে থাকবে। এবিসি কেন লিখলাম? এটা হচ্ছে অরিজিনাল গ্রাফটা দেখে লেখা হচ্ছে, মানে সাইকেল নোটেশন করা হচ্ছে আরকি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এভাবে যাচ্ছে। এ থেকে শুরু করতে হবে বিষয়টা তা না। তুমি যদি বি থেকে শুরু করো তাহলে লিখবে বিসিএ। যদি সি থেকে শুরু করো তাহলে লিখবে সিএবি। জাস্ট সাইকেল নোটেশন অর্ডারে গেলেই হলো। আর এই জিনিসটাই যদি আমাকে বলতো এন্টি ক্লকওয়াইজ রোটেশন করতে, অর্থাৎ এইদিকে, তখন আসলে ফিগারটা কেমন হতো? এ চলে আসতো এখানে, সি চলে আসতো এখানে, বি চলে আসতো এখানে। তো তখন সিনারিওটা হতো এরকম সি, এ, বি। অর্থাৎ এই যে দেখো এখানে এখন সি আছে, এই পজিশনে আগে কি ছিল? এই পজিশনে আগে ছিল বি। অর্থাৎ সি এর সাথে বি এর ম্যাপিং হয়েছে। এই পজিশনে এখন এ আছে, এখানে আগে কি ছিল? সি। অর্থাৎ এ এর সাথে সি। এই পজিশনে এখন আছে বি। এখানে আগে কি ছিল? এ। অর্থাৎ বি এর এ সাথে এ। এভাবে করে আসছে। এখন এটাকে যদি তুমি সাইকেল নোটেশন লিখতে চাও, প্রথমত সোয়াপিং তো সবারই হয়েছে। এখন সাইকেল নোটেশন এ থেকে লিখলে যে এইদিকে যাচ্ছে এ সি বি এটা লিখতে পারো। সি দিয়ে লিখলে সি বি এ এটাও লিখতে পারো। আবার হচ্ছে বি দিয়ে লিখলে বি এ সি এটাও লিখতে পারো। যেভাবে কমফোর্টেবল সেভাবে লিখবে। আর ফাইনালি অটোমরফিজম গ্রুপ, আ ওই গ্রুপের মধ্যে ৬ টা এলিমেন্টই থাকবে আরকি। আমার তো ক্লকওয়াইজে এবিসি ছিল। এটা একটু হ্যাঁ। কিভাবে একটু যদি আবার দেখায় দাও যে এটা সাইকেল নোটেশন? জি ম্যাম। আচ্ছা। তো সাইকেল নোটেশন এদিকে দেখো। এ, বি, সি অথবা বি, সি, এ অথবা সি, এ, বি। ঘড়ির কাঁটার দিকে ঘুরো। এ থেকে গেলে এ, বি, সি,
বি থেকে গেলে BCA, সি থেকে গেলে CAB, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, A থেকে C, C থেকে B, অথবা C থেকে শুরু করলে C থেকে B, B থেকে A, B থেকে শুরু করলে B থেকে A, A থেকে C, অল টাইম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি। ম্যাম এটার কোশ্চেন কিভাবে আসতে পারে? কি কোশ্চেন, MCQ? মানে এটা টোটালটা কি বলে যে রিফ্লেকশন করো বা হচ্ছে এর রোটেশন কি হবে? তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে বলতে পারে যে এই গ্রাফের জন্য অটোমরফিজম গ্রুপে কি কি থাকতে পারে সেটা ডিসকাস করো, এরকম মানে কিছু। ম্যাম একটা গ্রাফের মোট 6টা এলিমেন্ট হবে তাই তো না? হ্যাঁ, 6টা মানে 3 টাইপের এলিমেন্ট হবে আরকি। 6টাই হবে এটা বলা যাচ্ছে না, 3 টাইপ ম্যাম হবে। এরকম কোশ্চেন করলে আমাদের কি রিফ্লেকশন অপারেশনটা যে 3টে স্টেপ, ওই 3টাই দেখাই দিতে হবে? হ্যাঁ, আর সাথে হচ্ছে আইডেন্টি ফর্ম দেখিয়ে তারপর হচ্ছে রিফ্লেকশন অপারেশন, তাই না? আইডেন্টিটি আগে, তারপর রিফ্লেকশন, তারপর রোটেশন। আচ্ছা ঠিক আছে। এবার আসো লেকচার 3। বলো লেকচার 3 থেকে কোন টপিকে প্রবলেম? ম্যাম একটা রেক্টেঙ্গেলের তো আমরা রিফ্লেকশন বের করতে পারবো না যদি কর্ণ বরাবর ফোল্ড করি। মিডল বরাবর ফোল্ড করতে পারো তাহলেই আসবে। মিডল হবে আর দুই পাশে হবে কিন্তু কর্ণ বরাবর তো হবে না। কর্ণ বরাবর স্কয়ারে হবে বাট রেক্টেঙ্গেলে কিভাবে হয়? আচ্ছা, দুই সাইড থেকে মিডল বরাবর করা যাবে। 2টা রিফ্লেকশন তো আসবেই। আচ্ছা তাহলে যেই কটা আসবে ওই কটাই শুধু হবে তাই তো? টাইপ 3টা, সংখ্যা তো বাড়তে কমতে পারে শেপ অনুযায়ী। তারপর লেকচার 3 ম্যাম ওপেন ট্রেলটা একটু বলবেন? ওপেন ট্রেইল। ট্রেইলের কনসেপ্টটা হচ্ছে আহ একই এজকে আমরা মাল্টিপল টাইম ভিজিট করতে পারবো না, কিন্তু কোনো একটা ভার্টেক্সকে আমরা মাল্টিপল টাইম ভিজিট করলেও করতে পারি। করতেই হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, প্রয়োজন হলে করা যেতে পারে যদি সেটা ডিফারেন্ট এজ থেকে আসে। যেমন ধরো এখানে যেটা দেখানো হয়েছে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে ই, এ থেকে ই। তো এখানে যেটা হয়েছে কোনো একটা এজ কে আমরা আসলে মাল্টিপল টাইম ভিজিট করিনি। ইনফ্যাক্ট এখানে আমরা কোনো একটা ভার্টেক্স কেও মাল্টিপল টাইম ভিজিট করিনি। যদি এরকম হতো, ধরো বি থেকে ডি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, সি থেকে ডি, হ্যাঁ ধরো এইভাবে গেলাম। বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি, এ, ডি, এটা লিখলাম আমি। ঠিক আছে? এখন এখানে কিরকম হচ্ছে জিনিসটা? প্রথমে বি থেকে সি তে যাচ্ছি, সি থেকে ডি তে যাচ্ছি, ডি থেকে বি তে যাচ্ছি, বি থেকে এ তে যাচ্ছি, এ থেকে ডি তে যাচ্ছি। খেয়াল করে দেখো আমি কিন্তু ডি কে 2 বার ভিজিট করেছি, বি কে 2 বার ভিজিট করেছি, ভার্টেক্স কে কিন্তু আমি মাল্টিপল টাইম ভিজিট করেছি। কিন্তু তুমি যদি আমার এজ এর ট্র্যাকিংটা দেখো, কোনো এজ কে আমি মাল্টিপল টাইম ভিজিট করিনি। প্রথমবার যখন আমি বি কে ভিজিট করেছি সেটা হচ্ছে বিসি এজ কে ভিজিট করার জন্য। সেকেন্ড টাইম আমি যখন বি কে ভিজিট করেছি সেটা হচ্ছে এই ডিবি এই এজটাকে ভিজিট করার জন্য। অর্থাৎ একবার বি কে ভিজিট করেছি একটা ডিফারেন্ট এজের জন্য, দ্বিতীয়বার বি কে ভিজিট করেছি একটা ডিফারেন্ট এজের জন্য। একইভাবে এই ডিবিএস টা ভিজিটের সময় একবার ডি ভিজিট হয়েছে। আবার পরবর্তীতে যখন এ থেকে ডি ভিজিট করছে, এই যে এ থেকে ডি, তখন কিন্তু আবারও ডি ভিজিট হয়েছে। অর্থাৎ একই ভার্টেক্সকে মাল্টিপল টাইম ভিজিট করা যেতে পারে যদি সেটা ডিফারেন্ট এজ থেকে আসে। অর্থাৎ এজের রিপিটেশন ইজ নট অ্যালাউড ওপেন ট্রেইলে। আর ওপেন ট্রেইল মানে হচ্ছে যেখানে স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স ডিফারেন্ট হবে। ফর এক্সাম্পল এটা স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স ডিফারেন্ট আছে। যদি সেম হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো, কি বলবো? ক্লোজ ক্লোজ ট্রেল। ট্রেল। ক্লোজ ট্রেল। এটার আরেকটা নাম কি? ট্যুর। এরপর ম্যাম ডিএজি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ এটা আচ্ছা দেখাচ্ছি। এগুলোতে সমস্যা আছে? পাথ, সাইকেল এগুলোতে? না হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এটা তো ক্লাসে করেছিলাম ভালোভাবে। ড্যাগ, ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ। এটা হচ্ছে ফাঁকা জায়গা নিয়েছি, এখানে ড্র করি। ম্যাম এটা কি ওপেন পাথ? কোনটা? আপনি এখন যেটা দেখাচ্ছেন? ড্যাগ। ড্যাগ দেখাচ্ছি এখন। ধরো A থেকে B তে গেল, B থেকে C তে গেল। আবার আমি এরকম কিছু ডিরেকশন দিলাম। এখন স্টার্টিং পয়েন্ট যেটাই হোক না কেন, তোমার স্টার্টিং পয়েন্ট যদি A হয়, আমরা আসলে সাইকেল কখন বলি? সাইকেল মানে A থেকে শুরু করে ভার্টেক্স গুলো বা এজ গুলো ভিজিট করে আবার সে অবশ্যই A তে ব্যাক করবে। অর্থাৎ একটা লুপের মতো তৈরি করবে। আদারওয়াইজ কিন্তু সাইকেল ফর্ম হয় না। এখন ও যদি A থেকে শুরু করে আবার যদি A তে ব্যাক করে তাহলে আমি বলতে পারবো সাইকেল তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখো A থেকে B তে যাবে, B থেকে C তে যাবে। C থেকে কিন্তু ওর আর কোথাও যাওয়ার ওয়ে নাই। তার মানে সাইকেল হচ্ছে না। একইভাবে আমাকে ট্রাই করতে হবে B থেকে। B থেকে C পর্যন্ত যেতে পারবে, আর কোথাও যেতে পারবে না। তার মানে সাইকেল হয়নি। C থেকে তো সে কোথাও যেতেই পারবে না। D থেকে সে C তে যেতে পারবে, আর কোথাও যেতে পারবে না। তার মানে কোনো অবস্থাতেই কোনো ভার্টেক্স থেকেই স্টার্টিং শুরু করে সে আবারও সেই নোডে ব্যাক করতে পারছে না। অর্থাৎ সাইকেল ফর্ম করতে পারে নাই। এবং এই গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, যেহেতু ডিরেকশন দেওয়া আছে। তাহলে ডিরেকশন যেহেতু আছে, ডিরেক্টেড গ্রাফ সাইকেল ফর্ম করে নাই, এসাইক্লিক, এটাকে আমরা বলছি ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ বা ড্যাগ। ঠিক আছে? যে কোশ্চেন করেছিলে বুঝতে পেরেছো? ম্যাম ওইভাবে হ্যাঁ। একদম বলো। শুনতে পাইনি, বলো, আরেকবার বলো। ম্যাম এক্সামে কিভাবে দিবেন? একবারে ওটার অ্যান্সার তো আমি এই যে এইভাবে শুধু কিভাবে লিখে দিব? মানে কিভাবে পরীক্ষায় যদি ড্যাগের ডেফিনিশন আসে বা এরকম আসে যে ড্যাগ কি সেটা একটু এক্সপ্লেইন করে লিখো 2 মার্কের, তো তখন তুমি জাস্ট সংজ্ঞাটা ডেফিনিশনটা দিবা, দিয়ে হচ্ছে এরকম একটা গ্রাফ এঁকে বুঝাই দিবা যেটাকে কেন আসলে আমরা ড্যাগ বলছি। যে ভার্টেক্স থেকেই স্টার্ট করছি না কেন তুমি ওভাবে দেখাই দিবা যে A থেকে গেলে লাস্ট আমি C পর্যন্ত যেতে পারছি, B থেকে গেলে C পর্যন্ত, C থেকে কোথাও যাওয়া যায় না, D থেকে গেলেও C পর্যন্ত। দ্যাট মিনস কোন অবস্থাতে সাইকেল ফর্ম করছে না, এজন্য এটাকে আমরা বলছি ড্যাগ। এটা আসলে বড়জোর ডেফিনিশনে আসতে পারে, এর বেশি কিছু না। আর তোমাদের কুইজে MCQ তে থাকতে পারে। ম্যাম কানেক্টেড গ্রাফের জন্য কতগুলা এজ দরকার পড়বে এট লিস্ট? কানেক্টেড এটা জি জি কানেক্টেড গ্রাফ মানে মিনিমাম হচ্ছে টোটাল কম্পোনেন্ট একটা হবে। সহজভাবে যদি বলি, টোটাল কম্পোনেন্ট হবে একটা, আলাদা আলাদা কিছু থাকবে না। তুমি যদি ওখানে এরকম একটা এজও আঁকো, তার মানে এখানে ২ টা ভার্টেক্স আছে, একটা এজ আছে। গ্রাফ এতটুকুই। ঠিক আছে? তাহলে এটা একটাই কম্পোনেন্ট। পুরো গ্রাফ, এটা একটা জি, অবশ্যই এটা একটা গ্রাফ। এটাকে আমরা K2 গ্রাফ বলি। এখানে পুরো গ্রাফে এরকম একটাই মানে কম্পোনেন্ট তো একসাথে বলছি। এই কম্পোনেন্টের মধ্যে কি, কি আছে? ২ টা ভার্টেক্স আছে, একটা এজ আছে। তাহলে এটাও একটা কানেক্টেড গ্রাফ। মেইন কথা হচ্ছে কম্পোনেন্ট গুলো যাতে কোনো অবস্থাতেই ডিটাচড না থাকে। যতগুলো কম্পোনেন্টই আছে সব মিলিয়ে টোটাল হবে একটা। ভিতরে ২ টা ভার্টেক্স থাকুক, ৫ টা ভার্টেক্স থাকুক, ৫০ টা ভার্টেক্স থাকুক, সেটা দেখার বিষয় না। পুরো গ্রাফটা সামহাউ কানেক্টেড কিনা। কোনো অবস্থাতেই কেউ যেন আইসোলেটেড বা ডিটাচড না হয়ে যায়। এটাই আমাকে দেখতে হবে। আচ্ছা ম্যাম। এরপরে মনে হয় কাট ভার্টেক্স, কাটে যেগুলো ছিল, এগুলো পারো? মনে আছে? স্মার্ট ভার্টেক্সটা একটু একবার বলেন। ম্যাম কিছু ডিফারেন্ট এক্সারসাইজ দিবেন কি? আজকে? মানে পরীক্ষায় যেগুলো দিবেন এরকম। কোন টপিক রিলেটেড? কাট ভার্টেক্স, কাট এজেস। আচ্ছা দেখা যাক, যদি টাইম পাই দিবনে। কাট ভার্টেক্সটা একটু আলোচনা করেন। কাট ভার্টেক্সটা হচ্ছে এরকম একটা ভার্টেক্স তোমাকে ফাইন্ড আউট করতে হবে, যে ভার্টেক্সটা রিমুভ করলে তোমার কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বেড়ে যাবে। যেমন একটু আগে বললাম কানেক্টেড গ্রাফ মানে টোটাল কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা থাকে ১। তো এরকম একটা ভার্টেক্স খুঁজে বের করতে হবে এবং সেটাকে রিমুভ করে দিতে হবে। আর সেটা রিমুভ করলে দেখা যাবে কানেক্টেড কম্পোনেন্ট একটা থেকে বেড়ে হয়তো ২ টা হয়েছে, ৩ টা হয়েছে বা যে কয়টাই হয়েছে। কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বেড়ে গেছে। এটা হচ্ছে মেইন ফোকাস। তাহলে আমাদের এই গ্রাফটা যদি দেখি, এই গ্রাফটা এখন কিন্তু পুরোটা কানেক্টেড আছে। প্রত্যেকের সাথে কানেক্টেড থাকতে হবে বিষয়টা এরকম না।
কিন্তু somehow পুরো গ্রাফটা একসাথে কানেক্টেড আছে। কেউই ডিটাচড বা আইসোলেটেড নাই। এখন এই অবস্থায় আমি যদি এই ভার্টেক্সটাকে রিমুভ করে দেই, তাহলে কিন্তু গ্রাফটা ডিটাচড হয়ে যাবে বা ২ টা কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে। অথবা আমি যদি এই ভার্টেক্সটাকে রিমুভ করে দেই, তাহলে কিন্তু গ্রাফটা ২ টা কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে। এই যে কম্পোনেন্টের সংখ্যা কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বাড়ছে, এটাকেই বলা হচ্ছে কাট ভার্টেক্স। অর্থাৎ এই গ্রাফে V4 এবং V5 ২ জনই হচ্ছে কাট ভার্টেক্স। আর কাট আচ্ছা ভার্টেক্সকে ম্যাম আমরা আরেকটা যদি বলি আচ্ছা ম্যাম যদি এখানে আমি V4 বা V5 না কেটে অন্য কোনো ভার্টেক্স কাটতাম তাহলে তো আর সেটা কাট ভার্টেক্স হতো না। না, হতো না। তোমাকে তো বলেছে কাট ভার্টেক্স ফাইন্ড আউট করতে। তুমি অন্যটা করবা কেন? তোমাকে তো টাস্ক দিয়েছি কাট ভার্টেক্স ফাইন্ড আউট করো। মানে সেক্ষেত্রে আমার ২ টা গ্রাফ মানে আলাদা হয়ে যাবে। আলাদা কম্পোনেন্টে ভাগ হবে, হ্যাঁ। গ্রাফ তো একটা ছিল তখন মানে একটা গ্রাফ মানে আমরা কি বুঝি? একটা কম্পোনেন্ট তো সেটা ভাগ হয়ে একাধিক কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাবে। তুমি যদি V2 রিমুভ করো, V2 রিমুভ করলে আসলে কি হবে? কানেক্টেড কম্পোনেন্ট তো একটাই থাকবে। দ্যাট মিনস V2 তো কাট ভার্টেক্স না। V2 রিমুভ করলে কি হবে? এই এজটা থাকবে না, এই এজটা থাকবে না। ফিগারটা মোটামুটি এইরকম কিছু হবে। এরকম কিছু হবে, তাই না? তাহলে তো পুরোটাই কানেক্টেড। এখানে তো কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বাড়লো না, একটাই আছে। তাহলে V2 কোন অবস্থাতেই কাট ভার্টেক্স না। তোমার কাজ হচ্ছে কাট ভার্টেক্স ফাইন্ড আউট করা এবং কেন এটা কাট ভার্টেক্স সেটা এক্সপ্লেইন করা। এক্সপ্লেইন করা মিন্স এটা রিমুভ করার পর ফিগারটা কেমন হয়েছে সেটা দেখানো। ফিগারে যদি দেখা যায় যে কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বেড়ে গেছে, তার মানে তো ঠিকই আছে। একইভাবে কাট এজও একই জিনিস। ওখানে ভার্টেক্স রিমুভ করেছি, এখানে এজ রিমুভ করব। এমন একটা এজ আমাকে খুঁজে বের করতে হবে যেটা রিমুভ করলে কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা বেড়ে যাবে। যেমন এই গ্রাফে আমাদের পুরো সবাই কিন্তু কানেক্টেড আছে। কেউই ডিটাচড বা আইসোলেটেড না। কোনো না কোনোভাবে কানেক্টেড। আ এখন যদি আমি এখান থেকে এই এজটাকে বাদ দিয়ে দেই, তাহলে দেখা যাবে EF এজটা আলাদা হয়ে যাবে। আবার এখানের গ্রাফটা আলাদা হয়ে যাবে। তো এটা এই যে ২ টা আলাদা কম্পোনেন্টে ভাগ হয়ে গেল। এটাকে বলা হচ্ছে কাট এজ বা ব্রিজ। ঠিক আছে? লেকচার 3 থেকে আর কোনো কোয়েরি আছে? ম্যাম কাট ভার্টেক্স কি একটাই থাকবে যেকোনো গ্রাফে? একটা ভার্টেক্স কি কাট ভার্টেক্স হবে? না, একটা কেন থাকবে? আমাদের এক্সাম্পল-এ তো ২ টা আছে। এই যে দেখলাম V4 আর V5 আমাদেরটাতেই তো ২ টা আছে। দুজনেই তো কাট ভার্টেক্স। এট আ টাইম একজন হবে সেটা ঠিক আছে। কিন্তু তোমাকে যখন বলবে এখানে কোনটা কাট ভার্টেক্স আছে ফাইন্ড আউট করো বা কতগুলো আছে, তোমাকে তো সবগুলোই বলতে হবে। অবশ্যই তুমি এট আ টাইম একজনকেই রিমুভ করে দেখবে কানেক্টেড কম্পোনেন্ট বাড়াচ্ছে কিনা। যেমন আমি এখানে শুধুমাত্র V4 কে রিমুভ করে দেখেছি। হ্যাঁ, কানেক্টেড কম্পোনেন্ট বাড়াচ্ছে। আবার যখন V5 কে রিমুভ করেছি শুধু V5 কেই রিমুভ করেছি। করে দেখলাম যে কানেক্টেড কম্পোনেন্ট বাড়ছে। কিন্তু অবশ্যই আমার কোয়েশ্চেন হচ্ছে কতগুলো কাট ভার্টেক্স আছে এবং সবগুলোকেই এক্সপ্লেইন করতে হবে। তো আমি অবশ্যই বলব এই গ্রাফে ২ টা কাট ভার্টেক্স আছে। V4 এবং V5 এর থেকে বেশিও থাকতে পারে। আবার একটাও থাকতে পারে। নাও থাকতে পারে কোন গ্রাফে। আচ্ছা আর কোন কোয়েশ্চেন আছে?